রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলের গণহত্যায় মূল সহায়তাকারী হয়েও প্রশংসায় ভাসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানকে এড়াতে ইরানের চাবাহার বন্দর ব্যবহারের জন্য ভারতের দরজায় তালেবান মন্ত্রী। ভারতের খপ্পরে পড়ে পাকিস্তানকে শত্রু রাষ্ট্রে পরিণত করছে তালেবান সরকার। গাজা ইসরায়েলের গণহত্যা, জাতিগত নিধন ও মানবতা বিরোধী অপরাধের মূল পৃষ্ঠপোষক ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরও গাজা যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি সম্পন্ন করে এখন মহা হিরো বনে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে তিনি এখন প্রশংসায় ভাসছেন। একই সাথে ডোনাল্ড ট্রাম্প গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে মহান একজন নেতা হিসেবে আখ্যায়িত করেছেন। নেতানিয়াহু প্রশংসা করছেন ডোনাল্ড ট্রাম্পের। গত 2 বছরের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্রসহ $21 বিলিয়ন সহায়তা করেছে। এর পাশাপাশি প্রায় $15 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে ইসরায়েলের কাছে। যুক্তরাষ্ট্রের দেওয়া এসব অস্ত্রের সাহায্যে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার ইসরায়েলের সংসদে দেওয়া ভাষণেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইসরায়েলকে অনেক অস্ত্র দিয়েছে। নেতানিয়াহু আমাকে প্রায়ই ফোন করে বলতেন, আমাকে কি আপনি অমুক অস্ত্র দিতে পারেন? সে এমন সব অস্ত্রের নাম বলতো যা আমিও কোনোদিন শুনিনি। আর সত্যি বলতে, তিনি যেসব অস্ত্র চেয়েছেন আমরা তাকে তা দিয়েছি। তিনি কোনো সহজ ব্যক্তি নন। নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করে ইসরায়েলের সংসদে ট্রাম্প বলেন, সে হলো একজন যুদ্ধকালীন মহান নেতা। ইসরায়েলের আদালত নেতানিয়াহুকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেছেন। ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। ইসরায়েলের সংসদে ভাষণ দিয়ে ট্রাম্প সোমবার মিশরে যান। সেখানে তিনি গাজা ইসরায়েল শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিতে আরও স্বাক্ষর করেন কাতার, তুরস্ক সহ আরও বিভিন্ন দেশের প্রতিনিধিরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, আজ থেকে মধ্যপ্রাচ্যে নতুন সূর্যোদয় হলো। এই চুক্তি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রের নিরাপত্তা ও স্থায়ী শান্তি নিশ্চিত করবে। আজ থেকে সন্ত্রাসীদের রাজত্বের দিন শেষ হলো। End of the war in Gaza. It's with God's help. বিশ্লেষকদের মতে, ইসরায়েল যতদিন পর্যন্ত ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান সহ আরব দেশগুলোতে হামলা ও অবিচার বন্ধ না করবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিতের একমাত্র পথ হল ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করা এবং ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করা। কিন্তু সোমবার মিশরের শান্তি চুক্তিতে এর কোনো নিশ্চয়তা ছিল না। তাছাড়া গাজা থেকে ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রী বিষয়েও এখনও চূড়ান্ত কোনো কিছু করা হয়নি। নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ বন্ধের চুক্তি হোক বা না হোক, হামাসকে তিনি সম্পূর্ণরূপে নির্মূল করবেন। গাজায় কোনো হামাস থাকতে পারবে না। হামাস পুরোপুরি নিরস্ত্র না হলে তিনি গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার করবেন না। CNN, BBC সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিশরের শান্তি চুক্তির পর হামাস টানেল ও গোপন গর্ত থেকে বের হয়ে এখন গাজার রাস্তায় প্রকাশ্যে অবস্থান নিয়েছে। তাদের কাঁধে ঝুলছে অস্ত্র। তারা নিয়ন্ত্রণ নিয়েছে গাজা যেমনটা ছিল যুদ্ধের আগে। বিশ্লেষকদের থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল হামাস দমনের নামে আবার যে কোনো সময় গাজায় ও পশ্চিম তীরে হামলা পরিচালনা করবে। ফলে ট্রাম্প যতই বলুক যুদ্ধ বন্ধ হয়েছে আর মধ্যপ্রাচ্যের নতুন সকালের সূচনা হলো, এর আসলে কোনো বাস্তবতা নেই যতদিন তারা ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তি অনুযায়ী গাজায় অবিলম্বে একটি সরকার গঠন করা উচিত, যাতে সমর্থন থাকবে হামাসের। অন্যথায় গাজায় শান্তি আসবে না। সোমবার হামাস তাদের কাছে থাকা সব জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে। এদের সংখ্যা 20 জন। এছাড়া জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। বাকি নিহত জিম্মিদের লাশও সরবরাহ করা হবে। বিনিময়ে ইসরায়েল তাদের কারাগার থেকে 2000 ফিলিস্তিনি মুক্তি দিয়েছে। তবে মুক্তি দেওয়া 154 জন ফিলিস্তিনিকে পশ্চিম তীর বা গাজায় না পাঠিয়ে ইসরায়েল তাদেরকে নির্বাসন দিয়েছে। তাদের পাঠানো হয়েছে কোথায় সে বিষয়েও জানে না তাদের পরিবারগুলো। ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য ইরানের চাবাহার বন্দর ব্যবহার করতে চায় আফগানিস্তান। আফগানিস্তান চাবাহার বন্দর ব্যবহার করতে পারলে পাকিস্তানকে বাদ দিয়ে তারা আরব সাগরে প্রবেশ করতে পারবে এবং বিশাল সমুদ্র বাণিজ্যের সুযোগ পাবে। ইরানের দক্ষিণে চাবাহার বন্দরটি ভারত এবং ইরান যৌথভাবে উন্নয়ন করেছে। সে কারণে ভারত সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের সাথে আলোচনা করেছেন চাবাহার বন্দর ব্যবহার বিষয়। শনিবার দিল্লির একটি অনুষ্ঠানে মুত্তাকি চাবাহার বন্দরের গুরুত্ব
গুরুত্ব এবং আফগানিস্তান এটি ব্যবহার করতে পারলে উভয় দেশের কি কি সুবিধা হবে তা তুলে ধরেন। মুত্তাকি ভারতের সাথে আফগানিস্তানের ঐতিহাসিক ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক তুলে ধরতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের কথা উল্লেখ করেন। মুত্তাকি বলেন, এটা নিছক কোনো গল্প নয়, বরং এটা আমাদের ইতিহাস। মুত্তাকি বলেন, চাবাহার বন্দর ব্যবহার করতে পারলে আফগানিস্তান ভারতে শুকনো ফল, জাফরান এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প রপ্তানি করতে পারবে। এছাড়া সমুদ্র বাণিজ্যের মাধ্যমে বিশ্বের আরও অনেক দেশে আফগানিস্তান পণ্য রপ্তানি করতে পারবে। ভারতও সহজে তাদের পণ্য আফগানিস্তানে পাঠাতে পারবে ইরানের মাধ্যমে। তবে চাবাহর বন্দরের প্রতি সম্প্রতি যুক্তরাষ্ট্র কঠোর অবরোধ আরোপ করেছে। ভারতের অনেক প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের প্রতিও যুক্তরাষ্ট্র সম্প্রতি অবরোধ আরোপ করেছে। যেখানে ভারতেরই এই বন্দর ভবিষ্যতে ব্যবহারের কোনো নিশ্চয়তা নেই, সেখানে আফগান মন্ত্রীর এ ধরনের প্রস্তাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ ভারতের এই বন্দর আফগানিস্তানের ব্যবহার করতে হলে অনেক আইনি সমস্যা ও জটিলতার অবসান ঘটাতে হবে, যা অনেক কঠিন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত। আফগানিস্তান স্থল বাণিজ্য সহ বিভিন্নভাবে পাকিস্তানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু শনি ও রবিবার দুই দেশের তীব্র সীমান্ত যুদ্ধের পর পাকিস্তান বন্ধ করে দিয়েছে সব ধরনের সীমান্ত যোগাযোগ। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর চলমান ভারত সফর এবং ভারতের সাথে তাদের 10 দফা চুক্তিকে আফগানিস্তানের চূড়ান্ত ভ্রান্ত নীতি হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষক। বিশ্লেষকদের মতে আফগানিস্তান ভারতের খপ্পরে পড়েছে এবং তাদের পরিণতি মোটেই ভালো হবে না। ভারতের খপ্পরে পড়ে তালিবান সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক কেবল তিক্ত করছে না, বরং পাকিস্তানকে শত্রু রাষ্ট্রে পরিণত করেছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালিবান সরকার এবং ভারত মিলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা করছে। পাকিস্তানের অভ্যন্তরে যত সন্ত্রাসী ঘটনা ঘটছে তার মূলে রয়েছে ভারত। এখন এর সাথে যোগ দিয়েছে তালেবান সরকার। অনেক বিশ্লেষকের মতে শনিবার আফগানিস্তান তালেবান সরকার মূলত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সহায়তায় পাকিস্তানের পাখতুনখোয়া অঞ্চলে হামলা পরিচালনা করেছে। যেসব জঙ্গি সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালিয়েছে তারা ভারতের কাছ থেকে সহায়তা পায়। তেহরিক-ই-তালেবান আফগানিস্তান নামক একটি দল রয়েছে পাকিস্তানে। এই দলটির লক্ষ্য আফগানিস্তানের তালেবানদের মতো যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করা। এরা মূলত আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। তারা যুক্তরাষ্ট্র ও ভারতের কাছ থেকে সরাসরি অর্থ পায় বলে অভিযোগ রয়েছে। ভারতের সহায়তায় তারা পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে হামলা পরিচালনা করে। ফলে পাকিস্তান সম্প্রতি আফগানিস্তানে অবস্থিত পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের কিছু ঘাঁটিতে হামলা পরিচালনা করছে। আর এর পরিণতিতে সর্বশেষ গত শনিবার দুই দেশের মধ্যে তীব্র সীমান্ত যুদ্ধ শুরু হয়েছে। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুসারে এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের তেহরিক-ই-তালেবানদের সহায়তা করে পাকিস্তানের যুদ্ধ পরিচালনার জন্য। পাকিস্তানের এসব তালেবান আর আফগান তালেবান সরকার সম্পূর্ণ একই মতাদর্শের। তালেবান সরকারই পাকিস্তানের তালেবানদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে 6 দিনের ভারত সফর করছেন। সেখানে গিয়ে তিনি ভারতের সাথে যে 10 দফা চুক্তি করেছেন তা নিয়ে তীব্র সমালোচনা চলছে বিভিন্ন মহলে। পাকিস্তানকে তীব্র ক্ষুব্ধ করেছে তালেবান সরকারের এই চুক্তি। 10 দফা চুক্তিতে বলা হয়েছে আফগানিস্তান তাদের ভূমিকে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেবে না, অথচ এর কোনো সুযোগই নেই আফগানিস্তানের। কারণ আফগানিস্তান ও ভারতের মধ্যে অবস্থিত পাকিস্তান নামক রাষ্ট্র, কিন্তু তারপরও আফগানিস্তান ভারতের স্বার্থে এ ধরনের চুক্তি করেছে। অপরদিকে তালেবান সরকার তাদের ভূমিকে ভারতের জন্য উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার জন্য। এ কারণে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক এখন তীব্র বৈরী রূপ ধারণ করেছে, যা শেষ পর্যন্ত আফগানিস্তানের জন্য দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির কারণ হবে। পাকিস্তানকে বাদ দিয়ে ভারতের সাথে আফগানিস্তানের এই সম্পর্ক স্থাপনকে মেনে নিতে পারছেন না আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন মহল। কারণ দীর্ঘ 20 বছর ধরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের ক্ষেত্রে অন্যতম সহযোগী ছিল ভারত। অপরদিকে দশকের পর দশক ধরে আফগানিস্তানের গৃহযুদ্ধের কারণে লাখ লাখ আফগানদের আশ্রয় দিয়েছে পাকিস্তান। সর্বশেষ 2023 সাল পর্যন্ত 31 লাখ আফগান উদ্বাস্তু ছিল পাকিস্তানে। হাজার হাজার আফগান বর্তমানে পাকিস্তানের মূল স্রোতে মিশে অবস্থান করছে। ইরান যখন 2025 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত লাতিন আমেরিকার সর্ববৃহৎ প্রতিরক্ষা মেলা লাদ 2025-এ অংশগ্রহণ করে, তখন এটি শুধুই কূটনৈতিক উপস্থিতি নয়, বরং এক শক্তিশালী প্রযুক্তিগত ঘোষণা ছিল।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো ওই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেয় এবং সেখানে তারা প্রদর্শন করে নিজেদের তৈরি নতুন প্রজন্মের ড্রোন শাহেদ 149, যাকে ইরান গাজা নাম দিয়েছে। গাজা নামটি নিজেই একটি প্রতীক, ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ, প্রতিরোধ ও দৃঢ়তার প্রতিচ্ছবি। এই নামের মধ্যেই লুকিয়ে আছে ইরানের রাজনৈতিক বার্তা। ইরান শুধু ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিকভাবেই নয়, প্রযুক্তিগত ও সামরিকভাবেও পাশে আছে। ইরানের অপ্রতিরোধ্য এই ড্রোন নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। গাজা ড্রোনটি ইরানের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বড় ও উন্নত যুদ্ধ বিমানবিহীন প্ল্যাটফর্ম। এটি 2021 সালের মে মাসে প্রথমবার প্রকাশ্যে আসে, যখন ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC গ্রেট প্রফেট অথরিটি নামের সামরিক মহড়ায় এটি প্রদর্শন করে। সেই সময় থেকেই এটি আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের নজরে আসে। এর 21 মিটার উইং স্প্যান, 3.1 টন ওজন, টার্বোপ্রপ ইঞ্জিন এবং 35 ঘন্টার উড্ডয়ন ক্ষমতা, সব মিলিয়ে এটি MQ-9 রিপার কিংবা তুরস্কের বাইরাক্তার আকিঞ্চির সমপর্যায়ের এক বিশাল UAV। ইরান বলছে এই ড্রোনটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এতে ব্যবহৃত হয়েছে দেশীয় ইলেকট্রনিক সিস্টেম, উন্নত কমিউনিকেশন লিঙ্ক ও নেভিগেশন প্রযুক্তি। 2025 সালের এপ্রিলে LAAD প্রদর্শনীতে যে মডেলটি প্রদর্শন করা হয়, সেখানে দেখা যায় নতুন ধরনের অ্যান্টেনা ও সিগন্যাল রিসিভার, যা ইরান জানায় অ্যান্টি জ্যামিং ও অ্যান্টি স্পুফিং সিস্টেমে সজ্জিত। এই প্রযুক্তি ড্রোনটিকে ইলেকট্রনিক যুদ্ধের হস্তক্ষেপ থেকে রক্ষা করে, যেমন শত্রুপক্ষের রেডিও জ্যামিং বা GPS সিগন্যাল হ্যাকিং। এটি গাজা ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপগ্রেডগুলোর একটি। অতীতে ইরানের শাহেদ 129 ড্রোনে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার দেখা গিয়েছিল, তবে গাজা ড্রোনে তা আরও উন্নত ও স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়েছে। নতুন নেভিগেশন সিস্টেমটি GPS ছাড়াও ইরানের নিজস্ব জিও লোকেশন ও ইনার্শিয়াল নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে। ফলে শত্রু যদি জ্যামিং প্রয়োগ করে, তবুও ড্রোনটি নিজস্ব পথে মিশন সম্পন্ন করতে পারে। গাজা ড্রোনের মূল শক্তি এর পেলোড। এটি সর্বাধিক 500 কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে এবং একসাথে 13টি সাডিড 345 প্রিসিশন গাইডেড মিসাইল বহনের ক্ষমতা রাখে। এই ছোট আকারের গাইডেড বোমাগুলোর প্রতিটি GPS গাইডেড এবং 1000 কিলোমিটার ব্যাসার্ধে নির্ভুল আঘাত হানতে পারে। ইরান বলছে গাজা ড্রোনের লক্ষ্য ভেদ ক্ষমতা 90%-এরও বেশি। ইরানের এক সামরিক মহড়ায় দেখা গেছে গাজা ড্রোন একটি উড্ডয়ন মিশনে একাধিক টার্গেটে আঘাত করতে সক্ষম। 2021 সালের সেই মহড়ায় এটি 8টি কৃত্রিম শত্রুঘাঁটি ধ্বংস করে। এটি দেখায় যে ড্রোনটি মাল্টি টার্গেট প্রিসিশন অ্যাটাক পরিচালনা করতে সক্ষম, যা ইরানের পূর্ববর্তী UAVগুলোর চেয়ে অনেক উন্নত। এর পাশাপাশি গাজা ড্রোনের অপারেশনাল রেঞ্জ 2000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এটি সহজেই ইরানের মূল ভূখণ্ড থেকে ইসরায়েল পর্যন্ত গিয়ে ফিরে আসতে পারে পুনরায় জ্বালানি ছাড়াই। এই ক্ষমতা ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইরানের প্রতিরোধ ক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে যায়, বিশেষত ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা বিবেচনায়। গাজা ড্রোনের সার্ভিস সিলিং বা কার্যকর উচ্চতা 35,000 ফুট, যা এটিকে বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা রাডারের বাইরে রাখে। এর গতি ঘন্টায় 350 কিলোমিটার পর্যন্ত, যা রিপারের চেয়ে কিছুটা কম হলেও দীর্ঘক্ষণ আকাশে অবস্থান ও নজরদারির জন্য যথেষ্ট। ইলেকট্রনিক প্রতিরোধের দিক থেকে গাজা ড্রোন ইরানের ড্রোন প্রোগ্রামের সবচেয়ে বড় অগ্রগতি। আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেকবার ইরানের ড্রোন যোগাযোগ জ্যাম বা হ্যাক করেছে, বিশেষ করে সিরিয়া ও ইরাকের আকাশে। এই কারণে ইরান তাদের নতুন ড্রোনে এমন প্রযুক্তি সংযোজন করেছে যা ইলেকট্রনিক হামলা প্রতিরোধ করতে সক্ষম। গাজা ড্রোনে ব্যবহৃত অ্যান্টেনাগুলো বহু ফ্রিকোয়েন্সি সিগন্যাল গ্রহণে সক্ষম এবং সংকেত হস্তক্ষেপ শনাক্ত করতে পারে। যদি শত্রুপক্ষ জ্যামিং চেষ্টা করে, ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে বিকল্প সিগন্যাল উৎসে চলে যায় বা ইনার্শিয়াল গাইডেন্সে স্থানান্তরিত হয়। এর ফলে ড্রোনের মিশন বাধাগ্রস্ত হয় না। ইরান দাবি করছে এই ড্রোনের যোগাযোগ ব্যবস্থা স্যাটেলাইট নির্ভর স্যাটকম লিঙ্ক দ্বারা নিয়ন্ত্রিত, যা ইরানের নিজস্ব নূর স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। ফলে ড্রোনটি বিয়ন্ড লাইন অফ সাইট, অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে থেকেও নিয়ন্ত্রিত হতে পারে। এটি ইরানকে স্বয়ংসম্পূর্ণ কমান্ড ও কন্ট্রোল সুবিধা দেয়, যেখানে বিদেশি স্যাটেলাইটের উপর নির্ভরশীলতা নেই।
গাজা ড্রোন শুধু যুদ্ধের জন্য নয়, এটি সার্ভিলেন্স, রিকগনিশনস, ইন্টেলিজেন্স গ্যাদারিং, লজিস্টিক্স সাপোর্ট, এমনকি দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে ব্যবহৃত হতে পারে বলে ইরান জানিয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন এসব বেসামরিক ব্যবহার মূলত রাজনৈতিক বার্তা। বাস্তবে এটি সম্পূর্ণরূপে সামরিক উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। গাজা ড্রোনের কৌশলগত গুরুত্ব সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের শক্তিসাম্যের প্রেক্ষাপটে। এর 4000 কিলোমিটার রেঞ্জ মানে ইরান এখন শুধু আঞ্চলিক নয়, মহাদেশীয় আঘাত হানার ক্ষমতা রাখে। এই ইউএভি ইরানকে স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা প্রতিরোধ সক্ষমতা দেয়। যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা আক্রমণ করে, ইরান সরাসরি মানবচালিত বিমান ছাড়াই ড্রোন দিয়ে প্রতিশোধ নিতে পারবে। ইরান এই ড্রোনের মাধ্যমে শুধু নিজেদের সীমানা রক্ষা নয়, বরং তাদের মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোকেও সহায়তা করতে পারে। সিরিয়া, ইয়েমেন, ইরাক, লেবানন সব জায়গাতেই ইরানপন্থী বাহিনী রয়েছে, যাদের গোয়েন্দা ও নজরদারি সমর্থন দিতে এই ইউএভি কার্যকর হতে পারে। গাজা ড্রোনের প্রদর্শনী ও বিকাশ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কিছু ইউরোপীয় দেশ উদ্বেগ প্রকাশ করেছে যে ইরানের এই উন্নত ইউএভি প্রযুক্তি ভবিষ্যতে রাশিয়া বা বিভিন্ন অরাষ্ট্রীয় সংগঠনের হাতে চলে যেতে পারে। রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করছে, ফলে গাজা ড্রোনের প্রযুক্তি স্থানান্তর হলে তা যুদ্ধের ভারসাম্য বদলে দিতে পারে। অন্যদিকে লাতিন আমেরিকার দেশগুলো, বিশেষত ভেনেজুয়েলা, বলিভিয়া ও নিকারাগুয়া ইরানের এই উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে। লাদ 2025-এ ইরানের অংশগ্রহণ তাদের সঙ্গে সামরিক সহযোগিতার দরজা খুলে দিয়েছে। এতে ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার বাইরে নতুন কূটনৈতিক জোট গড়ার সুযোগ পাচ্ছে। তুরস্কের বাইরাক্তার আকিঞ্চি এবং ইরানের শাহেদ 149-এর মধ্যে তুলনা করলে দেখা যায় ইরানের ড্রোন স্থায়িত্বে ও পরিসরে এগিয়ে, যদিও পেলোডে কিছুটা পিছিয়ে। MQ-9 রিপারের সঙ্গে তুলনা করলে দেখা যায় গাজা ড্রোনের রেঞ্জ বেশি হলেও অস্ত্রবহন সক্ষমতা কম। অর্থাৎ ইরান মূলত নজরদারি ও দীর্ঘমেয়াদী স্ট্রাইক মিশনে বেশি গুরুত্ব দিয়েছে। ইরানের সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন ভবিষ্যতে AI ভিত্তিক স্বয়ংক্রিয় মিশন প্ল্যানিং, স্টেল ডিজাইন ও জেট ইঞ্জিন ভ্যারিয়েন্ট পাবে। এর ফলে এটি কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলেও ব্যবহারযোগ্য হয়ে উঠবে। গাজা ড্রোনের আরেকটি তাৎপর্য হল এর প্রতীকী দিক, নামটি গাজা, যা ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতীক। ইরান এই নামের মাধ্যমে মুসলিম বিশ্বের কাছে এক আবেগঘন বার্তা পাঠায়। ইরান প্রযুক্তি ও আদর্শের মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে রয়েছে। একই সঙ্গে এটি ইসরায়েলের জন্য একটি কৌশলগত হুমকি। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এখন ড্রোন স্ট্র্যাটেজিক ট্রায়াডের নতুন রূপ গড়ে তুলেছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার ওয়্যারফেয়ার, এই 3 অস্ত্র মিলিয়ে ইরান তার প্রতিরোধ কাঠামো নির্মাণ করছে। গাজা ড্রোন সেই কাঠামোর কেন্দ্রবিন্দু। নতুন যুদ্ধের বাস্তবতায় যেখানে মনুষ্যবিহীন আকাশযান যুদ্ধক্ষেত্রের প্রধান অস্ত্র হয়ে উঠছে, ইরান তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাল মিলিয়ে নয়, বরং নিজস্ব পথ তৈরি করছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেখানে কোটি ডলারের সিস্টেমে নির্ভরশীল, ইরান তুলনামূলক কম ব্যয়ে নিজেদের প্রযুক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই সব কিছু মিলিয়ে গাজা ড্রোন শুধু একটি সামরিক যন্ত্র নয়, এটি একটি কৌশলগত বিবৃতি। এটি বলছে ইরান প্রযুক্তিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকে আছে, বিকশিত হচ্ছে এবং এখন প্রতিরোধ নয়, পাল্টা আঘাত হানার সক্ষমতাও রাখে। মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধ এখন আর F-35 বা রাফালের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন প্রতিযোগিতা হচ্ছে ইলেকট্রনিক প্রতিরোধ, সিগন্যাল ইন্টেলিজেন্স ও দূর নিয়ন্ত্রিত ইউএভি এর আধিপত্যে। ইরানের শাহেদ 149 গাজা সেই নতুন বাস্তবতার প্রতীক, যেখানে একটি ড্রোনই পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। গাজা ড্রোনের আবির্ভাব তাই শুধু ইরানের সামরিক ইতিহাসে নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইতিহাসেও এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি ইরানের আত্মনির্ভর সামরিক প্রযুক্তির প্রতীক, একাধারে প্রতিরোধ ও প্রতিশোধের প্রতিচ্ছবি। এমন এক সময়ে যখন ইসরায়েল হামাস যুদ্ধের অভিঘাতে গোটা অঞ্চল অস্থির, ইরানের এই গাজা ড্রোন নামটি এক গভীর বার্তা। যুদ্ধের পরবর্তী অধ্যায় এখন আকাশে এবং সেই আকাশের নিয়ন্ত্রণ নিতে ইরান প্রস্তুত। ফিলিস্তিনি বন্দীদের ফেরত দেওয়ার নামে এক অমানবিক প্রহসন করল ইসরায়েল। তারা বন্দীদেরকে এমনভাবে মুক্তি দিয়েছে যাতে তারা নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হয়। ফিলিস্তিনি বন্দীদের পরিবারের জন্য দিনটি অত্যন্ত আনন্দের হওয়ার কথা ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের মুক্তির আশায় তাদের দিন কাটছিল, কিন্তু ইসরায়েলের সিদ্ধান্তে সেই প্রতীক্ষা শেষ হলো এক নতুন যন্ত্রণায়।
মুক্তি পেলেও 154 জন ফিলিস্তিনিকে পাঠানো হচ্ছে নির্বাসনে। তারা এত যন্ত্রণা ভোগের পরেও ঘরে ফিরতে পারবেন না। ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে এই বন্দি বিনিময় কার্যক্রম চালানো হয়েছে। ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার মুক্তিপ্রাপ্ত 154 জনকে তৃতীয় দেশে পাঠানো হবে। তাদের গন্তব্য এখনো জানানো হয়নি। এই 154 জন ছাড়াও মুক্তি তালিকায় রয়েছে প্রায় 250 জন কারাবন্দী। গত 2 বছরে গাজা থেকে আটক করা হয়েছে প্রায় 1700 জন ফিলিস্তিনি। তাদের অনেকেই এখনো নিখোঁজ বা গোপনে আটক আছে বলে দাবি জাতিসংঘের। অন্যদিকে হামাস ও অন্যান্য গোষ্ঠী গাজা থেকে 20 জন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে। নির্বাসনের স্থান এখনো স্পষ্ট নয়, তবে জানুয়ারির একটি বন্দি বিনিময়ে কিছু ফিলিস্তিনিকে তিউনিসিয়া, আলজেরিয়া ও তুরস্কে পাঠানো হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের এভাবে নির্বাসনে পাঠানো আন্তর্জাতিক আইন ও নাগরিক অধিকার লঙ্ঘন করে। দোহার গ্র্যাজুয়েট স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক তামের কারমুদ বলেন, তাদের কোনো দ্বৈত নাগরিকত্ব নেই। তারা হয়তো ছোট কারাগার থেকে বের হচ্ছে, কিন্তু যাচ্ছে এক অচেনা কারাগারে। মুক্তি পেলেও নিজেদের সমাজ থেকে তারা থাকবে অনেক অনেক দূরে। পশ্চিম তীরে এক পরিবারের সদস্যরা বিশ্বাস করেছিলেন বন্দী হওয়া আপনজন বাড়ি ফিরবে। এমনকি ইসরায়েলি গোয়েন্দাদের পক্ষ থেকেও সেই ইঙ্গিত তারা পেয়েছিলেন। কিন্তু মুক্তির দিন সকালে জানতে পারেন তাকে নিজ দেশে নয়, পাঠানো হবে অন্য কোনো এক দেশে। মুক্তির খবর শোনার পর পরিবারের সবাই আশা করেছিলেন প্রিয়জনকে বাড়িতে ফিরে পাবেন, কিন্তু তাদেরকে জানানো হয় তাকে পাঠানো হবে তৃতীয় কোনো এক দেশে। খবরটি তাদের জন্য বড় এক ধাক্কা ছিল। তবুও তারা অপেক্ষায় আছেন, হয়তো কোনোভাবে একদিন ঠিকই দেখা হবে। তারা বলেন, প্রিয়জন মুক্ত থাকলেই শান্তি, সেটা দেশে হোক কিংবা বিদেশে। কিন্তু বাস্তবতা কঠিন। ইসরায়েলের সীমান্ত নিয়ন্ত্রণে কড়া নজরদারি থাকায় অনেক পরিবারের পক্ষে বিদেশে গিয়ে দেখা করা প্রায় অসম্ভব। অনেকেই জানেন না আদৌ কখনো আবার দেখা হবে কিনা। বিশ্লেষকদের মতে এই নির্বাসন পরিকল্পিত একটি পদক্ষেপ। এর মাধ্যমে ইসরায়েল চায় যেন কোনো ফিলিস্তিনি সংগঠন এই মুক্তিকে প্রতীকী বিজয় হিসেবে তুলে ধরতে না পারে। তাদের ভাষ্যমতে ফিলিস্তিনি বন্দীদেরকে নির্বাসিত করার সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক ভবিষ্যতও মুছে ফেলা হচ্ছে। একই সঙ্গে পরিবারগুলোর উপরেও চাপ সৃষ্টি হচ্ছে। কেউ আপনজন হারাচ্ছেন, কেউ হয়তো দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। ইসরায়েলি বন্দীরা মুক্তি পেয়ে ফিরে পাচ্ছে স্বাভাবিক জীবন, অন্যদিকে ফিলিস্তিনিরা সবকিছু হারাচ্ছে। মুক্তির নামে এটা স্পষ্ট দ্বিচারিতা। তেহরানে যুদ্ধের গন্ধ, মধ্যপ্রাচ্যের আকাশে যেন ঘনিয়ে আসছে আগুনের মেঘ। ইরানের চারপাশে এখন অস্থিরতার বিস্তার করছে। গোয়েন্দা তথ্য বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী যে কোনো সময় ইরানে সামরিক হামলা চালাতে পারে। এমন উত্তেজনার মধ্যেই রাজধানী তেহরান ঘোষণা করেছে পূর্ণ সামরিক সতর্কতা। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট ইতিমধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানা যায়। ইরান এখন সম্পূর্ণ সামরিক সতর্ক অবস্থায়। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে আসা সম্ভাব্য হামলার হুমকি ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে। ইসমাইল দাবি করেন, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় ইরান সফলভাবে নিজেদের রক্ষা করেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশটি এখন আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। তার মতে, ইরান বর্তমানে এমন অবস্থানে রয়েছে যেখানে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করার পূর্ণ সক্ষমতা তাদের আছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন করে সংঘাতে জড়াতে চায় না এমন বার্তা দিয়েছেন। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান বন্ধুপ্রতিম দেশগুলোর মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে অতীতের ইসরায়েলের প্রতারণামূলক আচরণের কারণে তেহরান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজার শান্তি সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে জানান, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহর কাছ থেকে আমন্ত্রণ পেলেই ইরান তা বিশ্লেষণ করে দেখেছে। সব দিক বিবেচনা করে তেহরান জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা নিয়ে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, দুই দেশেই ইরানের প্রতিবেশী ও মুসলিম রাষ্ট্র। তাদের মধ্যে সংঘাত তৈরি হলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তাই তিনি দুই পক্ষকে সংলাপ ও কূটনৈতিক পথে সমাধানে আসার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পরমাণু আলোচনা প্রসঙ্গে ইরানের মুখপাত্র বলেন, গত জুনে যখন আলোচনা চলছিল তখনই যুক্তরাষ্ট্র হামলা চালায়। সে অভিজ্ঞতা থেকে তেহরান এখন খুবই সতর্ক। তবে তিনি স্পষ্ট করেন, কূটনীতি ও সংলাপের দরজা ইরান বন্ধ করে দেয়নি।
ইসমাইল বলেন, ভবিষ্যতে ইরান নিজের জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তার দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। কোন পক্ষের সঙ্গে সংগ্রাম ও কূটনীতি দেশটির স্বার্থের পক্ষে যায় তা নির্ধারণ করবে রাষ্ট্র ব্যবস্থা। তেহরান স্পষ্ট করেছে, যে কোনো মুহূর্তে হামলা হলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণ সক্ষমতায় কাজ করবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। ইরান মনে করছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো সীমিত হামলার চেষ্টা হলেও তা দ্রুত প্রতিরোধ করা হবে। ইরানের ভয়ে এবার রাশিয়ার দ্বারস্থ হলেন নেতানিয়াহু। ট্রাম্পের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধ থামলেও ইরানের ভয়ে যেন তটস্থ ইসরায়েল। রুশ তথ্য অনুযায়ী ইসরায়েল এখন শান্তির পথে আগ্রহী, তবে তেহরান জানে পরিস্থিতি এত সহজ নয়। গত জুনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংঘাতে যে জীবনহানি ঘটেছিল তা ইরানের সশস্ত্র বাহিনীকে আরো ঘাতক ও সতর্ক করে তুলেছে। কেউ জানে না পরবর্তী মুহূর্তে কে প্রথম আঘাত হানবে, কিন্তু প্রস্তুতিতে পিছিয়ে নেই ইরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর যুদ্ধ করতে আগ্রহী নন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় থেকে এই বার্তা তেহরান পৌঁছেছে। মস্কোর পক্ষের দাবি, সাম্প্রতিক একটি টেলিফোন আলাপে নেতানিয়াহু তার এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। בכך המשיכה ארצות הברית ביתר שאת ובעוצמה כבירה। রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে জানা যায়, পুতিনের সঙ্গে ফোন আলাপে নেতানিয়াহু তেহরানের সঙ্গে আর কোনো উত্তেজনা বাড়াতে চায় না, বরং শান্তি আলোচনার পথেই অগ্রসর হতে আগ্রহী। রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বিষয়টি নিশ্চিত করেছেন এবং উল্লেখ করেছেন, ইসরায়েল অনুরোধ করেছে যেন ইরানকে জানানো হয় তারা নতুন কোনো সংঘর্ষে আগ্রহী নয়। তাজিকিস্তান সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, রাশিয়া ইসরায়েলের সঙ্গে আস্থাভিত্তিক যোগাযোগ বজায় রাখবে। গাজা ও ইরান সংক্রান্ত ইস্যুতে নিরপেক্ষ অবস্থান পালন করবে মস্কো। তার এই বক্তব্যের পর তেহরানে কূটনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির পর কি এবার ইসরায়েলের সঙ্গে সত্যিকারের সমঝোতার পথে এগোচ্ছে রাশিয়া? আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত 6 অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় যুক্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আলোচনায় গাজা যুদ্ধ, ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনা এবং ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। এটি জুলাইয়ের পর নেতানিয়াহু ও পুতিনের তৃতীয় ফোনালাপ ছিল। এর আগে 13 জুন ইসরায়েল হঠাৎ সামরিক অভিযান শুরু করে ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে। এই অভিযানে নিহত হন ইরানের কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং অনেক সাধারণ নাগরিক। পাল্টা জবাবে ইরান মাত্র 24 ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের ঘাঁটিগুলোতে। 12 দিনের তীব্র সংঘর্ষের পর উভয় পক্ষ 24 জুন যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাত চলাকালীন ইসরায়েল তেমন কিছু প্রকাশ না করলেও এখন দেশটির গণমাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এজন্যই নেতানিয়াহু হয়তো কূটনৈতিক সমাধানের দিকে ফিরে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা বৃদ্ধি করেছেন। বিশ্লেষকদের মতে এটি জুনের যুদ্ধের পর তেহরানের প্রতিরক্ষা নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফলে পরিস্থিতি যে কোনো সময় আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। যদিও দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি, ইরানের সামরিক কর্তৃপক্ষ মনে করছে যে নতুন সংঘাত যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। তাই দেশটির সশস্ত্র বাহিনী আগাম প্রস্তুতি নিচ্ছে। বিশ্বে একদিকে চলছে যুদ্ধবিরতি, আর অন্যদিকে রচিত হচ্ছে ভবিষ্যৎ যুদ্ধের পরোক্ষ প্রস্তুতি। এবার চীনা প্রযুক্তি যন্ত্রাংশের কোম্পানি দখল নিল ডাচ সরকার। এই পদক্ষেপ ইউরোপের সাথে চীনের সম্পর্কের টানাপোড়েন বাড়িয়ে দিবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইউরোপের অর্থনৈতিক নিরাপত্তা ও অত্যাবশ্যক প্রযুক্তির সরবরাহ রক্ষায় চীনা মালিকানাধীন চিপ কোম্পানি নেক্সপেডিয়ার নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছে ডাচ সরকার। নেদারল্যান্ডস ভিত্তিক এই কোম্পানিটির মালিকানা রয়েছে চীনের উইংটেক নামের একটি প্রতিষ্ঠানের হাতে। ডাচ সরকার বলেছে, নেক্সপেডিয়ার কোম্পানির পরিচালনায় বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। তাই তারা আশঙ্কা করছে কোনো জরুরি সময় ইউরোপে প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর চিপ সরবরাহ ব্যাহত হতে পারে। সরবরাহ যাতে বন্ধ না হয় এবং ইউরোপে চিপের অভাব না হয়, সেই লক্ষ্যে কোম্পানিটির নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া হয়েছে। নেক্সপেডিয়ার মালিক উইংটেক এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এ বিষয়ে সরকারের সহায়তা চাইবে। ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠতা ও বাণিজ্যিক নীতি ঘিরে ইউরোপের উদ্বেগ বাড়ছিল। নেক্সপেডিয়াকে কেন্দ্র করে নেওয়া এই পদক্ষেপ সেই কূটনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করতে পারে। 2024 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র উইংটেককে এনটিটি লিস্টে যুক্ত করে। এতে কোম্পানিটির উপর নিরাপত্তা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা আরোপ হয়।
যার ফলে মার্কিন পণ্য রপ্তানিতে বিশেষ অনুমতি ছাড়া নিষেধাজ্ঞা কার্যকর হয়। জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাজ্য আগে নেক্সপেরিয়াকে নিউপোর্টের কারখানা ছাড়তে বাধ্য করেছিল, যদি স্টকপোর্টে তাদের আরেকটি স্থাপনা এখনো চালু রয়েছে। নেক্সপেরিয়ার গুরুতর প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত পাও গুডস অ্যাভেইলেবিলিটি অ্যাক্ট কার্যকর করেছে ডাচ অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে এটি একটি অত্যন্ত ব্যতিক্রমী পদক্ষেপ। এই আইনের মাধ্যমে ডাচ অর্থমন্ত্রী ভিনসেন্ট কারামান্স নেক্সপেরিয়ার সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। যদিও কোনো সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকি তৈরি করে কিংবা ভবিষ্যতে উৎপাদনে প্রভাব ফেলে, এমন সিদ্ধান্ত তিনি রুখে দিতে পারবেন। ডাচ সরকার জানিয়েছে কোম্পানির উৎপাদন আগের মতোই চলবে। তারা বলেছে এই ব্যবস্থা শুধুমাত্র ঝুঁকি কমানোর জন্য নেওয়া হয়েছে। এই ঘটনায় সোমবার সাংহাই স্টক এক্সচেঞ্জে উইংটেকের শেয়ারের দাম 10% কমে গেছে। নেক্সপেরিয়ারের একজন মুখপাত্র বলেছে কোম্পানিটি সব আইন ও রপ্তানি নিয়ন্ত্রণ মেনে চলে এবং এ বিষয়ে তাদের আর কোনো মন্তব্য নেই। উইংটেক জানিয়েছে তাদের কাজকর্ম স্বাভাবিক চলছে এবং সরবরাহকারী ও গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে। তবে চলতি মাসের শুরুতে আমস্টারডামের এক আদালত নেক্সপেরিয়ার বোর্ড থেকে উইংটেকের চেয়ারম্যান সাং সুয়েজেংকে বরখাস্ত করেছে। এখন তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। ডাচ সরকারের সিদ্ধান্ত ইউরোপের প্রযুক্তি ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হলেও এতে চীন ও ইউরোপের সম্পর্ক আরও জটিল হতে পারে। নেক্সপেরিয়া ও উইংটেকের ভবিষ্যৎ এখন রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের উপর পুরোপুরি নির্ভর করছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইউক্রেনকে মিসাইল এবং আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। একই সময়ে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতে তেল আবিবকে রক্ষা করতে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করা হয়েছে। এসব কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব মিসাইল ভান্ডার এখন গভীর সংকটের মুখে পড়েছে। ইউক্রেনের জন্য মিসাইল সরবরাহ অব্যাহত রাখার ফলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। মাত্র 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের মিসাইলের স্টক উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, চীনের মতো পরাশক্তির সঙ্গে যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হবে। চীনের বিশাল ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের সামনে আমেরিকার শক্তি কমিয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি এখনো পুরনো দিনের মানসিকতায় আটকে আছে। আধুনিক যুদ্ধের জন্য দেশটির প্রস্তুতি অপর্যাপ্ত। বর্তমানে বিশ্বের অনেক দেশের হাতে শত শত এমনকি হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল মজুদ আছে। ইউরো এশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মিসাইল ভান্ডার শেষ হয়ে আসায় পেন্টাগন উদ্বিগ্ন। তারা মিসাইল উৎপাদনকারীদের দ্রুত উৎপাদন বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। তবে গত 4 মাস ধরে নিয়মিত বৈঠক ও উদ্যোগে তেমন ফল দেখা যায়নি। জুন মাস থেকে পেন্টাগন মিসাইল উৎপাদনকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। তবে কোম্পানিগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার মিসাইল তৈরির জন্য পর্যাপ্ত অর্থায়ন করছে না। শুধু মৌখিক নির্দেশনায় উৎপাদন বাড়ানো সম্ভব নয়। যদিও লকহিড মার্টিন ও রেথিয়ন কোম্পানিগুলো কর্মী ও উৎপাদন সুবিধা বাড়িয়েছে, সরকারি অর্থায়নের অভাবে অতিরিক্ত মিসাইল তৈরি করা কঠিন হয়ে পড়েছে। ইউক্রেন ও ইরানের সামরিক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডার ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করতে মাত্র 12 দিনে দেশটি তাদের প্রতিরক্ষা মিসাইলের প্রায় 1/4 ব্যবহার করেছে। সমুদ্র প্রতিরক্ষা মিসাইলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় চীন বা অন্য কোনো বড় শক্তির সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভীতিকর হবে। যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মিসাইল ভান্ডার অনেক বেশি। মিসাইল ঘাটতি পূরণ করতে অন্তত 8 বছর সময় লাগতে পারে। এছাড়া মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় বিরল ধাতু, আর্থ ম্যাগনেট এবং চীনের একচেটিয়া নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের উদ্যোগে বাধা সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং আধুনিক যুদ্ধের চাহিদা মিলে যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল এবং উৎপাদন পরিকল্পনা জরুরি করে তুলেছে। চীন বিরল খনিজ রপ্তানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাফাক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন এই পদক্ষেপের মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে। ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বেইজিং ও একাধিক দেশকে চিঠি পাঠিয়ে জানিয়েছে তারা বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতে সীমাবদ্ধতা আনবে। ট্রাম্প একে শত্রুতাপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দেন এবং বলেন এটি বিশ্বের উপর চাপ সৃষ্টি করার এক ধরনের কৌশল। তিনি আরও জানান, এই ঘটনার পর তিনি এক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। ট্রাম্প বলেন, আমাদেরও শক্তিশালী অবস্থান আছে, আমি তা এতদিন ব্যবহার করিনি, এবার করব।
বিশ্বের 70% বেশি বিরল খনিজ চীন সরবরাহ করে, যা ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যানবাহন ও প্রতিরক্ষা শিল্পে অপরিহার্য। যুক্তরাষ্ট্র বিকল্প উৎস তৈরি করার চেষ্টা করছে, তবে তা এখনো সীমিত পর্যায়ে। ট্রাম্পের বক্তব্য প্রকাশের পরই স্বর্ণের দাম বেড়ে যায় এবং বিশ্ববাজারে তেলের দাম কমে যায়। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা আবারও যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে চীনা পণ্যের উপর 100% শুল্ক আরোপের হুমকিকে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈত মানদণ্ড হিসেবে বিবেচনা করছে চীন। বেইজিং প্রতিক্রিয়া জানিয়েছে, প্রয়োজনে তারা পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা বাণিজ্য যুদ্ধ চাই না, তবে ভয়ও পাই না। যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে। এর আগে ট্রাম্প অভিযোগ করেন, চীন বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে বিশ্ববাজারে চাপ তৈরি করছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুভাবাপন্ন আচরণ করছে। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলেরও ইঙ্গিত দেন। এরপরই এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ট্রাম্প লেখেন, চীন নিয়ে চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। প্রেসিডেন্ট শি জিনপিং ভালো মানুষ, তিনি মন্দা চান না, আমিও চাই না। যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি করতে নয়। ট্রাম্পের এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে। শুক্রবার S&P 500 সূচক 2.7% কমে যায়, যা গত এপ্রিলের পর সবচেয়ে বড় পতন। চীন জানায়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তার অজুহাতে রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহার করছে এবং চীনের উপর বৈষম্যমূলক নীতি চাপিয়ে দিচ্ছে। মুখপাত্র বলেন, শুল্ক হুমকি কোনো সমস্যার সমাধান নয়, বরং সম্পর্কের ক্ষতি করে। সম্প্রতি চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে। এসব উপকরণ মোবাইল, সৌর প্যানেল ও উন্নত প্রযুক্তির পণ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের সাম্প্রতিক এই বক্তব্য আসন্ন বাণিজ্য আলোচনার আগে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল হতে পারে। এ মাসের শেষে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে বর্তমান উত্তেজনার কারণে বৈঠকটি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।